যার দরুন বারবার ওনাকে অস্বস্তিতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে, এখন কি ভদ্রতা জ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারলো ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিটিয়ে পিঠে ছাল তুলে ফেলার কথা বলছি আর কি। ভাবো একবার, কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল, পিঠে ছাল তুললে হাঁটতে কুদ পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়, তুমি বরং তাদের পাছায় ছাল তুলে নিও। একথা শুনে শখ স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করলো। হাসিতে ঠোঁট কোণ বেঁকে আসছিল তাদের। কারোরই বুঝতে বাকি নেই সায়নের কথা ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকেই বললেন, আর তোমার তোমার কি সমস্যা? শুদ্ধ বলল, আমার কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে দেখে আসতে পারো। একথা শোনা মাত্রই শীতলের হাত থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। মানে কি, গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বলল, আর আজই অন্যকে বিয়ের কথা বলছে, তাও তারই সামনে। শুদ্ধ ভাই তাহলে সত্যিই তাকে মেনে নেবে না? সায়ন ভাই তখন বলল মিশন সাকসেস। তাহলে কি সায়ন ভাই মিথ্যে কথা বলল? তাকে বুঝিতে ওসব বুঝিয়েছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে অনুভব করে সদ্য হঠাৎ চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। বাঁধ ভাঙা কান্নায় ঠোঁট ভেঙে আসলেও সে নিজেকে সামনে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধের। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কলিজার তীর বিঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে গড়াতো। গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজা এফোর ওপর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে একথা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে, সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে। এইটুকু হলেই চলবে। সারাফাত চৌধুরী বললেন, যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়ে তেমনই, দেখতে শুনতেও ভালো। মুখের আদল আমাদের শীতলের মতো খুব আদরে। শুদ্ধ বলল, বাহ, তাহলে আর কি, আমি যেমন আমার সঙ্গীতও তেমনই হওয়া চাই। বিশেষ করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া মাথামোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। সারাফাত চৌধুরী বললেন, তাহলে এখানেই কথা বলি। শুদ্ধ বলল, বলো। মন মতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা ছাড়তে চাই। শুদ্ধ আবারও বলে উঠল, কুচক্রি মানুষের বদনজরে পড়েছি, জানোই তো নজর কতটা খারাপ জিনিস। তাই বিয়েটা সেরে ফেলে নজরটা কাটাতে চাচ্ছি। বলা তো যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। শাওয়ান চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, দারুণ বললি তো। শুদ্ধ বলল, মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ভয়টয় এসব পাই না, কোনো কালেই ছিল না, এখনো নেই। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক শুদ্ধের খোঁচা মার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখলো শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝেছে শুদ্ধ তাকে মিন করে কথাগুলো বলেছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে? শুদ্ধ ভাই কি বুঝছে না যে ছুরির চেয়েও তার কথার আঘাত ধারালো? যা বুক পাঁজরে বিঁধছে, নাকি সেই আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না? সে ভাত নাড়াচাড়া করতে করতে দু ফোঁটা চোখের জল ফেলল, সন্তর্পণে মুছেও নিল। তখন সারাফাত চৌধুরী মাথা নাড়িয়ে এও বললেন, আরও একটা নম্র ভদ্র মেয়ের সন্ধান আছে। মেয়ে বিশেষ ক্যাডার। মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছে মতো অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে 3 ভাইয়ের চেয়ে রাজি আছো স্পষ্টভাবে জানাও, তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের কথা শুনে সকলেই হতবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নেবে? কিন্তু কিসে কম তারা? বাড়ি গাড়ি টাকা পয়সা, নাকি অর্জিত মান সম্মানে? সায়ন চোখ মুখ কুঁচকে নিল। ঠোঁটের কাছে গাড়িটা এসেও সুরসুরি দিচ্ছে, কিন্তু সে তো বাড়িতে গালাগালি দেয় না। ওসবের জন্য চৌকাঠ পেরোতে হবে। কিন্তু কতক্ষণ আর শোনা যায়? তাই সে গবাগপ খাবার গিলে উঠতে উঠতে বলল, যৌতুকের মায়েরে আলাভো করলেও ওসব ছাইপাস আমার লাগবে না। উঠছি আব্বাজান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা 3 ভাই ভাগাভাগি করে নিতে পারো।
একটা ক্যাডেট আম্মা পেলে আমরা না হয় ধেই ধেই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দেব। সায়ন একথা বলে একটা পানির বোতল নিয়ে রুমে চলে গেল। সারাফাত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেলেও সাওয়ান থামিয়ে দিলেন। কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেয়ে আসতে পারে ভেবে রুবাব কোনো মতে খেয়ে দ্রুত স্থান ত্যাগ করল। দুভাই পালালো, আরেকজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিয়ৎকার চুপ থেকে সারাফাত চৌধুরী পুনরায় শুধালেন শুদ্ধকে। ওরা তো না বুঝেই পালিয়ে গেল, তুমি অন্তত কিছু বলো। লাগবে সময় নাও, ভেবে পরে জানিও। শুদ্ধ বলল, ভাবাভাবির কিছু নেই, সবই তো তোমার উপর নির্ভর করছে। সারাফাত চৌধুরী বললেন, আমার উপর? যেমন? শুদ্ধ বলল, ছেলে তোমার, জন্ম দিয়েছ তুমি, পড়ালেখা করিয়ে বড় করলে তুমি, ছেলেদের খুব ভালোভাবে চেনো। তাছাড়া বললেই হয় তুখোড় বিজনেসম্যান তুমি, তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমি না হয় বলো তোমার ছেলেদের দাম কত, কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথায় সারাফাত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও রেজাল্ট জানতেন, তবুও পরীক্ষা করতে মন সায় দিল। এক কথা, এত গল্পের মাঝে কেউ খেয়াল করলো না বাড়ির আদুরে কন্যার চোখ ছলছল করছে। শীতল আর বসে থাকতে পারল না, উঠে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ নিজে উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল, নতুন কাজ ধরেছি, বিয়ের ব্যাপারে কদিন পরে কথা এগোবো বাবা, কিছুদিন যাক, আমিই বলে দেব তোমায়। শুদ্ধের কথায় এবার বড়রা ভ্রু কুঁচকে তাকালেন। কেবল তো বলল পাত্রী মন মতো হলে শখের আগেই বিয়ে ছাড়বে, এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন যে কি ঘোরে কে জানে। ওনাদের তাকাতে দেখেও শুদ্ধ কারো দৃষ্টি পরোয়া করল না। সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলল, না ভালোবাসি, না বাসবো, না ঘেঁষাঘেঁষি, না ঘেঁষতে দেব, না নিজে কারো হব, না তোকে অন্যের হতে দেব। যাতনা দিবি দে, যন্ত্রণায় পোড়াবি পোড়া, মনকে অন্তত বোঝাতে পারবো আমার অভিলাষী আমার দহনে একমাত্রই কারণ। একথা বলে শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুপিয়ে কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসল। যাক, খুচরা তাহলে ঠিকভাবে কাজ দিয়েছে। যাক শান্তি। কেমন লাগে বুঝ এবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পাসওয়ার্ড ইন করতে করতে বলল, তোকে ডুবতেও দেব না, হাত টেনে পাড়েও তুলব না, তোকে অথই জলে নাকানি চুবানি খাওয়াবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথ বেছে নিয়েছিস, এখন তুই পুড়বি অভিলাষী। পুড়তে পুড়তে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কতদিন চুপ থাকবি, কতক্ষণ চুপ থাকবি, কতবার নিজেকে সামলাবি দেখি, আমিও দেখি। কান্না করছিস কর, তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। সিমিন বলল, শুদ্ধ, ও শুদ্ধ, কই তুই বাপ, জলদি বের হয়ে আয় আব্বা। উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন হন করে ছুটে চলেছেন সিমিন চৌধুরী। দু চোখের পানিতে ঝাপসা দেখছেন সব কিছু। পা জোড়া চলছে যাচ্ছে না যেন। কান্না ভেজা কণ্ঠস্বরের সাথে তার হাত পাও থরথর করে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকলেই দেরিতে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করে না। যাদের কাজ থাকে তারা করে, বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। সারাফাত ও শাওয়ান চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাজ, থাম্মো আর সৃজনকে নিয়ে গেছেন কোচিং করাতে। রমজান মাস বিধায় 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছেন। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই মুখ গোমরা করে মায়ের সাথে গেছে তারা। শখ গত রাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ন সেহরির খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবলই সে জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধহয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় সীতারা সিমিন ভাবলেন হাতের কাজ সেরেই কুরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারে কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুজা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতি বছর ওনারা 3 কুরআন খতম দেন। শুধু ওনারাই না, সারাফাত চৌধুরীও শুদ্ধ দেন। বাদবাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেকটা দিন 2-1 পারা করে কুরআন পড়েন। বলা বাহুল্য সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কুরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আর শাহাদাত চৌধুরী শিখেছিলেন ওনার বাবা অর্থাৎ শুদ্ধর দাদার থেকে। চমৎকার করে কুরআন পড়তেন উনি। এত সুরেলা কণ্ঠে কুরআন পড়েন, শুধু শুনতেই ইচ্ছে করত।
এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে সহিত শুদ্ধভাবে কুরআন পড়তে পারে। আজ প্রথম রোজা, প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজাই করবে। এটি পবিত্র মাস, পবিত্র একটা দিন। সবার মতো চৌধুরী নিবাসে সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে, কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দোরগোড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে, সাম্য সৃজন অ্যাক্সিডেন্ট করেছে। দু ভাইয়েরই গুরুতর অবস্থা, মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। দু চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাতি সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছে। পানি টানি ছিটিয়েও জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দায়বান সিমিনকে ফোন করে সেসব জানিয়েছে। নিচের কোনো শব্দই তার রুম অবধি পৌঁছায় না। একথা স্মরণ হতেই দোতলার দিকে ছুটছেন তিনি। এই দিকে শুদ্ধ নামাজ পড়ে ঘুমায়নি, আপন মনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাপে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে, সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ, বলতেই হয় মেয়েটা ধারালো ট্যালেন্ট। তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। তার সাথে অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহযোগী পাওয়া সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল, এখনও আছে। আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনো ঘুমাচ্ছে বোধহয়। রোজা আছে, সারাদিন চটে থাকবে তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে। একটা কথা বললে 10টা কথা শোনাবে। ভুল করলে, মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে, রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎ গুণ। অথচ যত রাজ্যের আজাইরা কাজ করে বেড়াবে। এইসব কিছুই নতুন নয়, প্রতি বছরই এসব হয়, সবটাই তার জানা। এসব কথা রেত না কাটতেই হঠাৎ তার কানে এসে পৌঁছালো সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কার কি হলো? এদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বিনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালার 3 পিস। কোচিং আছে, মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে দু একটা কড়া কথা শুনলেই সে শুধরে যাবে? তার আবেগ গ্রামে আবেশি সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে? দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে? না, মোটেও না। তা করবে না, বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনো এই বাড়িতেই আছে। তার কাছে গিয়ে এখন প্রথমে থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিনের সামনে রেখে আসেন। এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। একথা শোনা মাত্রই যখন না বলবে, তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে একথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই শোধ তুলতে হবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে ভাবতে বিনুনিতে পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বিনুনির রাবার বাঁধতে পারল না। তার আগেই দৌড়ে বের হলো। ওইদিকে ঘটনা জানতে শুদ্ধও এগোচ্ছিল। ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনার কেউ কিছু বলার সুযোগই পায় না। হন্তদন্ত হয়ে সিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারেন না, একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধ বুঝল সিরিয়াস কিছু ঘটেছে, নতুবা এভাবে কাঁদার মানুষ নয় তার ছোট চাচি। ওনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে এক পেশে মা সমতুল্য চাচিকে বুকে জড়িয়ে ধরল। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে, এভাবে ছুটছো কেন? পড়ে ব্যথা পাবে যে। সিমিন বলল, বাপ ওই। আর কিছু বলতে পারল না সিমিন। শুদ্ধ বলল, ছোট চাচু ঠিক আছে? সিমিন বলল, হুম। শুদ্ধ বলল, তাহলে? সিমিন বলল, একজন কল করেছিল, সাম্য সৃজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে। সিমিন কাঁদতে কাঁদতে এই কথাটি বলল। শুধু ভ্রু কুঁচকালো। সিমিনের হাতে থাকা ফোনটির দিকে কল লিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করলো এক মহিলা। শুধু বিনয়ীভাবে কথা বলে জেনে নিল পুরো ঘটনা। কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটি হিড়িক পড়ে গেল। যায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েরই কখনো আলাদা নজরে
নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছে একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ, বিনোদন, পূর্বের মূল্য উৎস। অথচ আদরের বাচ্চা দুটোর এ ঘটনার চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সারাফাত ও শাওয়ান চৌধুরীর কাছেও খবর চলে গেল। ওনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকে যেতে হবে, কারণ সাম্য ও সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করল না, শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত এসো। একথা বলেই গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটল। তার গাড়ি বের করতে করতেই সিতারা, শিমিন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারাও যাবে হাসপাতালে। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফোঁপাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে আর পারেই বা কি? তাছাড়া ওকে কিছু বলা না বলা সমান, তাই শীতলকে কিছু বলল না। স্বর্ণকে বলল,